আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আজ নিযুতবাবু আঁচনির টাকা ঢুকে গেল অ্যাকাউন্টে। নিযুতবাবু আঁচনি ও জীবন প্রেরণা আঁচনি চালু। প্রযুক্তি ও এআই উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। গুয়াহাটিতে ব্রহ্মপুত্রে নবজাতকের দেহ ফেলার চেষ্টা, আটক এক ব্যক্তি। হাইলাকান্দির পূর্ত বিভাগে আর্থিক দুর্নীতির অভিযোগ রাইজর দলের, চকচকে রাস্তায় ভুয়ো সংস্কারের শখ। জাতীয় সড়কের গেমন সেতু সংলগ্ন এলাকায় পার্কিং সংকট, সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ। দিল্লির নাম ইন্দ্রপ্রস্থ করার প্রস্তাব, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের। প্রেম বাংলায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করা যায় না, স্পষ্ট বার্তা দিল্লি হাইকোর্টের। হাইলাকান্দিতে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট নির্মাণে সহায়তা করতে প্রস্তুত, বললেন মন্ত্রী জয়ন্ত। উচ্চাকাঙ্ক্ষী জেলার রূপায়ণ করা প্রকল্পগুলি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। রংপুর রাজপথ রোডে ড্রেনের কাজে স্বজনপোষণ, বিধায়কের হস্তক্ষেপ দাবি, সেটেলমেন্ট বিভাগের কর্মীর দায়সারা অভিযানের অভিযোগ। বিজেপি কর্মীদের গুরুত্ব দিতেই প্রার্থী বাছাইয়ে গোপন ব্যালট, বললেন সাংসদ কৃপানাথ। সোনাবাড়িঘাট ধান ক্রয় কেন্দ্রে হয়রানির শিকার কৃষকরা, মিলিংয়ের জন্য ধান না যাওয়ায় গোডাউন ভর্তি। শ্রীভূমি এবং হাইলাকান্দিতে পিএম পোষণের চাল বরাদ্দ। ১ এপ্রিল থেকে টুল প্লাজায় নগদ লেনদেন বন্ধের ভাবনা কেন্দ্রের। এবং সর্বশেষ খবরটি হল, মেঘালয়ে এইচআইভি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, চিকিৎসাধীন ১০,০০০। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর নিযুতবাবু আঁচনি এবং জীবন প্রেরণা আঁচনি আনুষ্ঠানিকভাবে চালু করেন। গুয়াহাটির জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পগুলির উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রীর নিযুতবাবু আঁচনির অধীনে স্নাতক স্তরের শিক্ষার্থীরা বছরে ১০ মাসের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। একইভাবে স্নাতকোত্তর শিক্ষার্থীরা বছরে ১০ মাসের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবে। মুখ্যমন্ত্রী জানান, স্নাতকের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে। এছাড়াও মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা আঁচনি চালু করেন। ২০২৫ সালে স্নাতক উত্তীর্ণ ৪৮,৩১৯ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ২৫০০ টাকা করে প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও আর্থিক সহায়তা পাবেন। আসামের রাজ্য ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ২,১১২ জন গবেষককে ২৫,০০০ টাকা করে দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম ১৩ জন গবেষককে ৪০,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠানে উদ্যোগ 4.0 আঁচনির অধীনে প্রযুক্তি কেন্দ্রগুলির ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের ৩৪টি আইটিআই ও পলিটেকনিক প্রতিষ্ঠানে ৩৪টি নতুন প্রযুক্তি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার জন্য প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, আসাম সরকার টাটা গ্রুপের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এবং শীঘ্রই টাটা নেলকোর সঙ্গে আরও একটি চুক্তি স্বাক্ষর করা হবে। এর মাধ্যমে উন্নত প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি বিমান নির্মাণকারী সংস্থা ডরচাল এভিয়েশন গৌহাটি বিশ্ববিদ্যালয়ে একটি প্রযুক্তি কেন্দ্র স্থাপন করবে বলেও ঘোষণা করা হয়েছে। ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তির নতুন যুগের সূচনা করেছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমে দূর থেকে অস্ত্রোপচার করা সম্ভব এবং ভবিষ্যতে সেতু নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে রোবট ব্যবহার করা হবে। তিনি বলেন, উন্নত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আসামকে এগিয়ে যেতে হবে। পরবর্তী খবরটি হল, গুয়াহাটিতে ব্রহ্মপুত্রে নবজাতকের দেহ ফেলার চেষ্টা, আটক এক ব্যক্তি। গুয়াহাটিতে এক চাঞ্চল্যকর ঘটনায় ব্রহ্মপুত্র নদে এক নবজাতকের দেহ ফেলার চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জিএস রোড এলাকায় এই ঘটনা সামনে আসে। আটক ব্যক্তির নাম মুমুরুজ হোসেন। তিনি নগাঁও জেলার ধিং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সূত্র অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি নদের দিকে যাওয়ার জন্য একটি র্যাপিডো বাইক ট্যাক্সি ভাড়া করেন এবং চালককে অতিরিক্ত ৫০ টাকা অফলাইনে দেওয়ার প্রস্তাব দেন। র্যাপিডো চালক রুবুল দাস জানান, পথ চলাকালীন মুমুরুজ হোসেন তাকে বলেন তিনি পলিথিনে মোড়ানো এক মৃত নবজাতকের দেহ বহন করছেন।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় চালক তৎক্ষণাৎ সতর্ক হন এবং বিষয়টি প্রকাশ্যে আনেন। এর ফলে অভিযুক্ত ব্যক্তি তার পরিকল্পনা বাস্তবায়নের আগেই আটক হয়। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে দিশপুর থানার পুলিশে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী নবজাতকটি একটি বেসরকারি হাসপাতালে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছিল বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া মানেই তা আত্মহত্যায় প্ররোচনা দেওয়া নয়। একটি মামলায় এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে দিল্লি হাইকোর্ট। অভিযুক্ত যুবককে জামিন দিতে গিয়ে আদালত জানায়, শুধুমাত্র সম্পর্কের ইতি টানার ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার 108 ধারায় মামলা টিকবে কিনা তা নির্ভর করে নির্দিষ্ট প্ররোচনার প্রমাণের উপর। মামলার প্রেক্ষিতে জানা যায়, প্রায় 8 বছরের সম্পর্কের পর যুগলের মধ্যে বিচ্ছেদ হয়। পরবর্তীতে যুবক অন্য এক তরুণীকে বিয়ে করেন। সেই বিয়ের 5 দিনের মাথায় তার প্রাক্তন প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার পর যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে। তবে আদালতের পর্যবেক্ষণ, সম্পর্ক ভেঙে যাওয়া এবং আত্মহত্যার ঘটনার মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধান ছিল। তরুণী জীবিত অবস্থায় কখনো অভিযুক্তের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ জানাননি। ঘটনাস্থল থেকেও কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। এই পরিস্থিতিতে প্রাথমিকভাবে সরাসরি প্ররোচনার প্রমাণ মেলেনি বলেই মত আদালতের। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট নির্মাণে সহায়তা করতে প্রস্তুত বললেন মন্ত্রী জয়ন্ত। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন এবং উদ্যমিতা মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী হাইলাকান্দিতে উচ্চাকাঙ্ক্ষী জেলার রূপায়ণ করা প্রকল্পগুলির খতিয়ে দেখতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। গ্রামীণ জীবিকা মিশনের উৎপাদিত সামগ্রীগুলির গুণগত মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করে জানান, জেলা থেকে খাদ্য প্রক্রিয়াকরণের আরও বড় উদ্যোগের প্রস্তাব পাওয়া গেলে কেন্দ্রীয় সরকার থেকে অনুদান দেওয়ার কথা বিবেচনা করা হবে। বৈঠকে জানানো হয় যে অ্যাসপিরেশন ডিস্ট্রিক্টের আওতায় জেলায় 34টি প্রকল্পের কাজ জোরদার গতিতে এগিয়ে চলছে। এর মধ্যে লালা একটি কমিউনিটি হেলথ সেন্টার স্থাপনের ফলে ওই এলাকায় স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটেছে। পাশাপাশি কাটলিজোড়ায় বার্থ ওয়েটিং হোম স্থাপনের ফলে ওই এলাকায় বাড়িতে শিশু জন্মের হার হ্রাস পেয়েছে এবং সরকারি ক্ষেত্রে শিশু পরিচর্যার মান বেড়েছে। ভেটেরিনারি ক্ষেত্রে জেলার 7.35% প্রাণীকে কৃত্রিম প্রজননের আওতায় আনা সম্ভব হয়েছে এবং 37.85% প্রাণীকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে। কৃষিক্ষেত্রে জেলার 10.61% কৃষি জমিকে মাইক্রো ইরিগেশনের আওতায় এ পর্যন্ত আনা সম্ভব হয়েছে। এসএস কলেজে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি ইনোভেশন হাব গড়ে তুলতে 10 কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে বলে সভায় জানানো হয়। পরবর্তী খবরটি হলো, বিজেপি কর্মীদের গুরুত্ব দিতেই প্রার্থী বাছাইয়ে গোপন ব্যালট বললেন সাংসদ কৃপানাথ। নির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে যেমন দলীয় কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়, তেমনি বজায় রাখা হয় নিয়মনীতি এবং স্বচ্ছতা। এটাই ভারতীয় জনতা পার্টির রীতি। এই মন্তব্য করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। কাছাড় জেলায় প্রার্থী বাছাইয়ের অন্যতম প্রক্রিয়া হিসেবে আয়োজিত গোপন ভোটাভুটির অন্যতম অবজারভার কৃপানাথ মালা বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিজেপি। গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে প্রার্থী চয়ন করার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কর্মীদের মতামত গ্রাহ্য হবে দলের শীর্ষ স্তরে। শিলচর চা শ্রমিক ইউনিয়নে বসে কৃপানাথ মালা বলেন, বিভিন্ন স্তরের কর্মী পদাধিকারী তাদের পছন্দের প্রত্যাশীর নাম সুপারিশ করতে গোপন ব্যালটে ভোট দিয়েছেন। সেই ব্যালট প্রদেশ কমিটির কার্যালয়ে জমা দিয়েছেন তিনি। ব্যালট এখনও খোলা হয়নি, শীঘ্রই এগুলো যাচাই করা হবে। সাধারণ কর্মীদের মতামতকে গুরুত্ব দিতেই এই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে বলে মন্তব্য করেন কৃপানাথ। তিনি এদিন তীক্ষ্ণ ফলায় বিদ্ধ করেছেন কংগ্রেসকে। বলেছেন, কংগ্রেস প্রত্যাশীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে। অর্থ লেনদেনের মাধ্যমে কংগ্রেসের টিকিট বন্টন করা হয়। প্রসঙ্গত, কাছাড়ে প্রায় 3 শতাধিক পদাধিকারী তাদের পছন্দের প্রত্যাশীকে প্রার্থিত্ব পাইয়ে দিতে গোপনে ভোট দিয়েছেন গত 15 ফেব্রুয়ারি। আর এই ভোটাভুটির মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্ব থেকে নিযুক্ত 2 পর্যবেক্ষক প্রত্যাশীদের নাম বগলদাবা করে নিয়ে যান। প্রার্থী চয়নের আগে গোপন ব্যালট খোলা হবে বলে জানিয়েছেন কৃপানাথ মালা। জানা গেছে, লক্ষ্মীপুর এবং সোনাই কেন্দ্র ছাড়া বাকি 5 কেন্দ্রে বিজেপি প্রত্যাশীদের তালিকা দীর্ঘ। এর মধ্যে সর্বাধিক 14 জন রয়েছেন উদারবন্দে। শিলচরে প্রায় 10 জন প্রত্যাশী রয়েছেন।
কাটিগড়ায় 6, দোলাইয়ে 4, একাধিক প্রত্যাশী রয়েছেন বড়খোলায়ও। পরবর্তী খবরটি হল, রংপুর রাজপথ রোডে ড্রেনের কাজে স্বজন পোষণের অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় নাগরিকরা। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার, সেটেলমেন্ট বিভাগ এবং তদারকের দায়িত্বে থাকা পূর্ত বিভাগের ত্রয়োস্পর্শে স্থানীয় জনগণের সুবিধার পরিবর্তে জনাকয়েক স্বার্থান্বেষীর কুমতলব চরিতার্থ হচ্ছে। শীঘ্রই এক্ষেত্রে স্থানীয় বিধায়ক মিহির কান্তি সুমের উপস্থিতি এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন স্থানীয়রা। স্থানীয় নাগরিকরা জানান, কিছুদিন আগে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম রংপুর রাজপথ রোডে ড্রেনের কাজের শিলান্যাস করেন। রাজপথ রোডে স্লুইস গেটের বিপরীত দিক থেকে শুরু করে রাধাবল্লভ লেন পর্যন্ত 120 মিটার এলাকায় পূর্ত বিভাগের তদারকিতে এই নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে। কিন্তু কাজ শুরু হওয়ার কদিনের ব্যবধানে দায়িত্বপ্রাপ্ত সরকারি আমলারা কিছু সংখ্যক স্বার্থান্বেষীর সুবিধাকে আমল দিচ্ছেন। এলাকায় সেটেলমেন্ট বিভাগের কর্মকর্তা উপস্থিত হয়েও স্থানীয়দের মতামতকে বিন্দুমাত্র আমল দিতে রাজি হননি, ফলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযোগ করে বলেন, গত কয়েক মাস আগে নাগরিকরা বিধায়কের কাছে দাবি তুলেছিলেন রংপুর বাজারের মুখ থেকে যুবশক্তি ক্লাব ভবন পর্যন্ত সরকারি খাস জমি থেকে বেদখলকারীদের উচ্ছেদ করতে। এর প্রেক্ষিতে ওই সময় বিভিন্ন স্থান দখলমুক্ত করা হলেও মূল খাস জমি দখলমুক্ত করা হয়নি। যে জায়গা দখলমুক্ত করা হয়েছে সেখানে রাস্তার বাইরের অংশে 33 ফুট এবং ভেতরের অংশে 36 ফুট পাস রয়েছে। জানান, রাস্তার ভেতর দিকেই ড্রেনের কাজ শিলান্যাস হয়, কেননা রাজপথের পরিসর বৃদ্ধিতে স্থানীয় নাগরিকরা একমত। কিন্তু পৌর নিগমে কর্মরত জনৈক ব্যক্তি সরকারি ড্রেনের উপর দোকান নির্মাণ করে বাড়া দিয়েছেন। এখন যে ড্রেন নির্মাণ হচ্ছে তা ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছে, আর এতে সায় দিচ্ছেন পূর্ত বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে সেটেলমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীও। এ অবস্থায় বেদখল হওয়া সরকারি সম্পত্তি শীঘ্রই দখলমুক্ত করতে বিধায়ক মিহির কান্তি সোমের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। পরবর্তী খবরটি হল, শ্রীভূম জেলায় চলতি জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিলের চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল শিক্ষাশ্রুতি অ্যাপের উপস্থিতি অনুসারে ক শ্রেণী ও নিম্ন প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু দৈনিক 100 গ্রাম এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু দৈনিক 150 গ্রাম করে বিতরণ করতে জেলার নমিনিদের জন্য বরাদ্দ করা হয়েছে। এতে নমিনিদের শিলচরস্থিত ভারতীয় খাদ্য নিগম থেকে নির্দিষ্ট সময়সীমার ভিতরে চাল সংগ্রহ করতে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে এই চাল সংগ্রহ ও বিতরণের অবস্থান সরবরাহ বিভাগকে জানাতে জেলাশাসক নির্দেশ দিয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলার বিদ্যালয়গুলির জন্য মিড ডে মিলের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের চাল বরাদ্দ করা হয়েছে। জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জানুয়ারি মাসে 21 দিন, ফেব্রুয়ারি মাসের 24 দিন এবং মার্চ মাসে 15 দিনের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ প্রাইমারি, আপার প্রাইমারি এবং বালবাটিকার জন্য বরাদ্দ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, গোটা দেশের জাতীয় সড়কগুলিতে টোল আদায় ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে কেন্দ্রীয় সরকার। সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন জাতীয় সড়ক কর্তৃপক্ষ আগামী 1 এপ্রিল থেকে সব জাতীয় সড়ক টোল প্লাজায় নগদ লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা করছে। ওই তারিখের পর টোল ফি কেবলমাত্র ডিজিটাল পদ্ধতিতে ফাস্ট্যাগ বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের মাধ্যমে গ্রহণ করা হবে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসার পরই সব সরকারি ক্ষেত্রের লেনদেনে ডিজিটাল পদ্ধতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়। ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির রূপায়ণ হিসেবেই দেখা হচ্ছে পূর্ত ও জাতীয় সড়ক মন্ত্রকের এই সিদ্ধান্তকে। পরবর্তী খবরটি হল, মেঘালয়ে এইচআইভি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, চিকিৎসাধীন 10,000। দেশের মধ্যে বর্তমানে মেঘালয়ে এইচআইভি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। স্বাস্থ্যমন্ত্রী ডব্লিউ শাইলা 25 ফেব্রুয়ারি বিধানসভায় একথা জানান। তিনি বলেন, এখানে 10,293 জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি নিচ্ছেন। এনপিপির বিধায়ক মেহতাব চান্দি এ সাংমার উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এইচআইভি অথবা এইডস মামলার মোকাবিলায় রাজ্য সরকার আগামী 5 বছরের জন্য 25 কোটি টাকার একটি মিশন মোড হস্তক্ষেপ কর্মসূচি অনুমোদন করেছে। শাইলা বলেন, গত 1 দশকে এই রোগে আক্রান্ত 749 জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। পূর্ব খাসি পাহাড়ে সর্বোচ্চ 435 জন, পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে 123 জন এবং পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে 90 জন মারা গেছেন।
অন্যান্য জেলাতেও মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে রিবইয়ে 51, পূর্ব পশ্চিম খাসি পাহাড়ে 16, পশ্চিম খাসি পাহাড়ে 8, দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়ে 7, পশ্চিম গারো পাহাড়ে 9, পূর্ব গারো পাহাড়ে 4, দক্ষিণ গারো পাহাড়ে 3 এবং উত্তর গারো পাহাড়ে 1 এবং দক্ষিণ পশ্চিম গারো পাহাড়ে 2। ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে উদ্বেগের জবাবে শাইলা এইচআইভি এবং এইডস আইনের অধীনে গোপনীয়তার বিধান এবং প্রচলিত সামাজিক কলঙ্ককে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে এইচআইভি অবস্থা গোপন রাখতে হবে, পরীক্ষার জন্য সম্মতি প্রয়োজন এবং চিকিৎসা জোর করে করা যাবে না, যা প্রাথমিক শনাক্তকরণ এবং হস্তক্ষেপকে জটিল করে তোলে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।